নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। দেখুন, যেভাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা চূড়ান্ত অবস্থায় আসার পরেও আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ফর্ম 6 দিয়ে নাম ঢোকানোর প্রচেষ্টা চলেছে, এবং রাজ্যের নির্বাচনী আধিকারিক যিনি মনোজ আগরওয়াল, তিনি এইটার ফেভারে প্রায় কথা বলছেন যে এরকম তো হতেই পারে। এবং গতকাল আমরা দেখতে পেলাম মঙ্গলবার সারা দিন ধরে রাজ্যের ইলেকশন কমিশনের অফিসের সামনে এই নিয়ে প্রচুর বিক্ষোভ চললো। তৃণমূল বিজেপির লোকেদের আনা হাজার হাজার ফর্ম আটক করলো। इसमें क्या है भैया? কি এটা দাদা ফর্ম আছে কথা বলছেন না কেন क्या है इसमें दादा এটা কি আছে দাদা কথা इसमें क्या है भैया? দাদা এগুলো কি দাদা इसमें क्या है এটা কি দাদা এটাতে কি আছে এটা কি আছে এগুলো কি যাচ্ছে এই ব্যাগে দেখবো একটু দেখবো কেন কি আছে লোকানোর মতো কি আছে কাগজপত্র আছে। কি কাগজ এটা কি কাগজ আছে क्या कागज? আপনারা কি কোনো পলিটিক্যাল পার্টি থেকে? আছে দাদা কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন লিফটেই যান কি কাগজ সব মিলিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আনপ্রেসিডেন্টেড। এর বাইরে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা নিয়েও যেতে পারছি না। তার কারণ হচ্ছে রাজ্যের মানুষ যারা নাগরিক তারা শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কিনা। প্রতিটা কেন্দ্র যেখানে 2000, 3000, 500 ভোটের ব্যবধান হয়, সেখানে যদি 5000, 7000, 10,000 একটা দলের বিজেপির ভোটারদের নাম ঢুকিয়ে দেওয়া হয় শেষ মুহূর্তে, তাহলে অটোমেটিক্যালি কয়েকশো কেন্দ্রের ভোটের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, এবং বিজেপির শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন প্রায় সেই সংখ্যাই এসে যাবে। তাহলে ভোট করা দরকারটা কি? এটা তো একটা অর্থহীন প্রক্রিয়া। মানুষের যে মতের প্রয়োগ, শুধু মতাদর্শগত নয়, মতের প্রয়োগ, সেই মতের প্রয়োগের সম্পূর্ণ বিপরীত দিকে একটা ইলেকশন রেজাল্ট বেরোবে, যেটা বিহারে গিয়ে আমি ভোটের পরেও দেখতে পেয়েছি। মানুষ বলেছেন আমরা ভোট দিয়েছি একরকম, ফল হয়েছে আর একরকম। তো এই ব্যাপারে আমাদের মধ্যে আলোচনায় অতীতে যিনি এসছেন আবিজ হোসেন সাহেব, তিনি জানেন, দীর্ঘদিন তিনি পশ্চিমবঙ্গ সরকারের আমলা ছিলেন। আবিজ সাহেব, আপনাকে স্বাগত জানাই। আমি একটু বলে দিই যে আপনি রিটার্নিং অফিসার ছিলেন, আপনি ভোট পরিচালনা করেছেন, আপনি সরকারি পদে ছিলেন, আপনি দীর্ঘদিনের এইরকম সিনিয়র একজন অফিসার ছিলেন রাজ্য সরকারের। এই যে পরিস্থিতি, আলটিমেটলি কি পশ্চিমবঙ্গের ভোট হবে সুষ্ঠুভাবে? ইলেকশন কমিশনের কি করতে চাইছে বলুন তো? আপনি প্রথম ফাঁস করেছিলেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এআই দিয়ে কি করে এনআইসি অফিস দিল্লি থেকে নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে, কি গোপন ব্যাপারটা চলছে, আপনার কাছে সবই আছে, আমি জানি খবর। আপনি যদি একটু বলেন। তার আগে আমি দর্শকদের বলি, আপনারা যারা এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আবিদ সাহেব কাছে আপনারা এর আগেও অতীতেও বহুবার বহু প্রশ্ন করেছেন, সেই রকম প্রশ্ন করবেন। আপনি যদি একটু পরিষ্কার করে বলেন গোপন এজেন্ডাটা কি? দেখুন, সিম্পল ব্যাপার হচ্ছে ক্ষমতা দখল। সেটা তো আর বলার জন্য অপেক্ষা রাখে না। যে কোনো রাজনৈতিক দল চায় যে ক্ষমতা দখল। সেটা আজ থেকে নয়, 1952 সাল থেকেই ক্ষমতা দখলের লড়াই চলছে বিভিন্ন রাজনৈতিক দল। ওটা তো খারাপ কিছু নয়, ডেমোক্রেসিতে ওটাই হবে। ওটা নিয়ে কারোর কিছু বলার। কিন্তু যেটা আসল ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনের আচরণ। ইলেকশন কমিশনের যে আচরণ, সেইটা আমরা বিহারের এসআইআর থেকে দেখেছি, তারপর বিহারের ইলেকশন দেখলাম, তারপর গত বছর সেপ্টেম্বর মাসে রাহুল গান্ধীর সে বড় প্রেস কনফারেন্স দেখলাম আমরা। সেই প্রেস কনফারেন্সে উনি রাহুল গান্ধী যা যা তথ্য দিয়েছিলেন তার উত্তর আজ পর্যন্ত, আজ 6 মাস হয়ে গেছে, তার উত্তর আজ পর্যন্ত ইলেকশন কমিশন দিতে পারেনি। থ্রেটনিং দিয়েছিল যে ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। না, না রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে, না রাহুল গান্ধীর প্রশ্নের কোনো উত্তর দেওয়া। মহারাষ্ট্র, কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল সিটটা নিয়ে, মহাদেবপুরা নিয়ে একটা উনি অভিযোগ করেছিলেন, দেখিয়েছিলেন কিভাবে ডিলিশন আর ইনক্লুশন কিভাবে ম্যাচ করে একটা ডিফারেন্স বার করা হয়। তারপর ওটা বিহারেও ঘটেছে। বিহারে একটা বিখ্যাত লোক
আমি উদাহরণটা দিয়ে বলে দিই, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে। একজন খুব বিখ্যাত লোক, গোটা ভারতবর্ষ তাকে চেনে, টিভিতে আসেন, দিল্লি ইউনিভার্সিটিতে উনি পড়ান। তার নাম হচ্ছে প্রফেসর রাকেশ সিনহা। প্রফেসর রাকেশ সিনহার গ্রামের বাড়ি হচ্ছে বিহারে, কিন্তু উনি পার্মানেন্টলি দিল্লিতে থাকেন। এবং দিল্লিতে যখন ইলেকশন হয়েছিল, অ্যাসেম্বলি ইলেকশন, তখন উনি দিল্লিতে ভোটার হয়ে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে হুট করে উনি বিহারের ভোটার হয়ে গেলেন এবং উনি বিহারে এসে ভোট দিলেন। এবং এইটা আমি বলছি না বা অন্য কেউ বলছে না, কেউ অভিযোগ তুলছে না, উনি টিভিতে বসে স্বীকার করেছেন, হ্যাঁ আমি দিল্লিতে ভোট দিয়েছি, আবার বিহারেও ভোট দিয়েছি। এইটা হচ্ছে এক্সাম্পল একটা। এছাড়া আরো অনেক লোক আছে এরকম। তাহলে কি এবার একটা জিনিস বুঝতে হবে যে পশ্চিমবাংলায় যে কনস্টিটিউয়েন্সি গুলো কি কি হচ্ছে: জোড়াসাঁকো, নোয়াপাড়া, ব্যারাকপুরের একটা পার্ট, জগদ্দল, কামারহাটি। এই যে বেল্টটা আছে, এইখানে প্রচুর নন বেঙ্গলি ভোটার ওভার দি এজেস জুট মিল থাকার কারণে এরা বসবাস করে। তাদের নাম পশ্চিমবাংলায় ভোটার লিস্টে ছিল, কিন্তু যখন বিহারে এসআইআর হয় তখন তারা ওইখানে গিয়ে নাম লেখায়, ওইখানে গিয়ে ভোট দেয়। পরে বিহারের ভোট মিটে গেল, তখন ওরা আবার এইখানে কিন্তু তাদের এনুমারেশন ফর্ম জমা দেয়নি, তারা ভয়ে জমা দেয়নি, তারা সাধারণ মানুষ, নিয়ম কানুন মেনে চলে, তারা এইখানে এনুমারেশন ফর্ম দেয়নি, তাদের নাম ডিলিট হয়ে গেছে। তাদের দেখবেন জোড়াসাঁকোতে একটা বিশাল অঙ্ক, বিশাল ফিগার একটা ডিলিট হয়েছে, নোয়াপাড়াতে হয়েছে, জগদ্দলে হয়েছে, কামারহাটিতে হয়েছে, ব্যারাকপুরে হয়েছে। এইসব জায়গায় দেখবেন প্রচুর ভোটার ডিলিটেড হয়েছে। মানে কলকাতা তাহলে সারাউন্ডিংসে, মানে আমি হ্যাঁ, জাস্ট একটু থামাচ্ছি আপনাকে। এই রকম ঘটনা হয়তো দুর্গাপুর আসানসোলেও হয়েছে, এই রকম ঘটনা অন্যান্য জায়গায় হয়েছে, আপনি এইটার উদাহরণ দিচ্ছেন, তাই তো? এইটা আসানসোলে হবে, এইসব জায়গায় ঘটবে যেখানে প্রচুর মানুষ আছে যারা অন্য রাজ্য থেকে এসে এখানে বসবাস করছে, কাজকর্ম করছে, বিভিন্ন কারণে এখানে বছরের পর বছর আছে, থাকতেই পারে, ওটা ভারতীয় নাগরিক, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু ভোটার লিস্টের নাম তো এক জায়গায় থাকবে। তারা বিহারে নামটা রাখার জেনারেলি আমাদের একটা ইমোশনাল কারণে আমরা নামটা গ্রামের দিকেই রাখি, গ্রামে যেখানে অরিজিনাল বাড়ি সেখানেই রাখি। তো হ্যাঁ, তারাও তাই করেছে। এখন বিহারের ভোট মিটে গেছে, এখন কোন একটা রাজনৈতিক দল তাদের নামটা আবার এখানে ইনক্লুড করাবার চেষ্টা করছে। আচ্ছা, এইবার এটা আমার সব কথা, যে কথাগুলো আমি বলছি, এটা কেন এই গতকাল রাত্রে হলোটা কেন? 28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। এইখানে কিছু লোক ডিলিট হয়েছে, কিছু লোক অ্যাকসেপ্ট হয়েছে। 6,45,00,000 লোকের নাম ভোটার লিস্টে আছে, পশ্চিমবাংলার ভোটার। 5,46,000 ডিলিট হয়ে গেছিল 28 তারিখে বলছি। ওই 58 লক্ষ বাদ দিয়ে দেন, 58 লক্ষ তো ডেড ভোটার শিফটেড, ওটা ভুলে যান। তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন আছে প্রায় 60 লক্ষ। আন্ডার অ্যাডজুডিকেশন চলছে কিছু, গতকাল অবধি 5টা লিস্ট বেরিয়েছে সাপ্লিমেন্টারি, মানে 5টা ইনক্লুশন, 5টা ডিলিশনের। ওইখানে যারা নাম ডিলিট হচ্ছে তারা ট্রাইব্যুনালের কাছে, হাইকোর্টের মহামান্য জজরা আছেন তাদের কাছে অ্যাপিল করবে। তাহলে এই লোকগুলো কারা? এই যে ফর্ম 6 জমা হচ্ছে কি হচ্ছে না, এইটা আজকে সিও সাহেবের আমি প্রেস কনফারেন্সটা শুনলাম একটু আগে, যে প্রেস কনফারেন্স উনি করেছেন, তাতে উনি বলছেন এইগুলো ফর্ম 6 নয়, এগুলো হচ্ছে আপিল। আবার উনি বলছেন ফর্ম 6 জমা দেওয়া যেতে পারে। মানে ওনার কথাগুলো অনেকগুলো কন্ট্রাডিক্টরি ছিল। 1 নম্বর কন্ট্রাডিকশন কোথায়? যে ফর্ম 6 যদি জমা হয়, যদি ধরে নিচ্ছি ফর্ম 6 আছে, ফ্রেশ ভোটার, তার কোনোদিন কোথাও নাম ছিল না। হ্যাঁ, অফকোর্স দিতে পারে, একদম নিয়ম আছে, সারা বছর দিতে পারে, 24 ঘন্টা দিতে পারে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যে ফর্ম 6টা জমা দেবেটা কোথায়? ফর্ম 6 জমা দেবে ইআরওর কাছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে। ফর্মটার মাথার উপরে যদি অ্যাড্রেসটা দেখেন, ওইখানে লেখা আছে টু দি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, মানে এসডিও অফিস, না তাই তো? সব এসডিও তো রেজিস্ট্রেশন অফিসার আছেই, আর অন্যান্য অফিসাররাও আছে, কোথাও এডিএমও আছে, কোথাও অন্য জায়গায়, যেই অফিসার, আচ্ছা, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বসে কোথায়? ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার জেলার ক্ষেত্রে এসডিও অফিসে থাকে, বসে, তার চেম্বারের বাইরে নেম প্লেট লাগানো আছে ইআরও অমুক কনস্টিটিউয়েন্সি।
হুম। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিএম অফিসে বসে। আচ্ছা। কলকাতার ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার দু জায়গা বসে। একটা হচ্ছে আলিপুরে সার্ভে বিল্ডিং, যেটা কলকাতা সাউথ যে হ্যাঁ। ডিস্ট্রিক্টটা রয়েছে, সেখানে কলকাতা পোর্ট, ভবানীপুর, বালিগঞ্জ এই সব কনস্টিটিউয়েন্সি গুলো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ওইখানে বসে। আর হ্যাঁ। কলকাতা নর্থের ক্ষেত্রে এনএস রোডে যে বিল্ডিংটা আছে কলকাতা নর্থের ক্ষেত্রে, তাহলে সিও অফিসে ফর্ম 6 জমা দেওয়ার কোনো প্রভিশন নেই। যদি ফর্ম 6 থাকে, এটা ফ্রেশ ভোটার যদি হয়, যার নাম কোনোদিনই ভোটার লিস্টে ছিল না, কারণ ফর্ম 6টা ওপরের লাইনটা যদি পড়া হয়, লেখা হচ্ছে যে আমি অমুক, সান অফ অমুক অমুক অমুক, আমার নাম কোনো ভোটার লিস্টে কোনোদিন ছিল না, আমি অ্যাপ্লাই করছি, আমি ফ্রেশ ভোটার হিসেবে অ্যাপ্লাই করছি, আর নিচে সে ডিক্লারেশনে সই করতে হয়। তাহলে সিও অফিসে ফর্ম 6 জমা হবে কেন? ঠিক। সিও অফিস বাল্ক ফর্ম 6 নিচ্ছে কেন? এটা তো ইয়ারোকে দেওয়ার কথা, হ্যাঁ। যদি হার্ড কপি দেয়। আবার অনলাইন দেওয়ার প্রভিশন বহু কাল ধরে আছে। যে কোনো লোক যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বসে ফর্ম 6টা ফিল আপ করে অনলাইন ফিল আপ করতে পারে। তাহলে করা হচ্ছে না কেন? করা হচ্ছে এই জন্যই করা হচ্ছে না যে যদি আমি অনলাইন ফিল আপ করি, তাহলে একটা ডিজিটাল ট্রেল থাকে, কোন টাইমে, কোন ডেটে, কোন ঘন্টা, কোন সেকেন্ডে, কটা সময়ে জমা হয়েছিল, কোন কম্পিউটার থেকে জমা, এই ডিজিটাল ট্রেলটা থেকে যাবে বলে এই বাঁচ করে অনলাইন করে জমা হচ্ছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। অনলাইন তো জমা দিতেই পারতো একটা লোক বসে, সাইবার ক্যাফেতে গেলে অ্যাপ্লাই করে দিতে পারে, কিন্তু সেইটা ইনভ্যালিড হয়ে যাবে। তার কারণ হচ্ছে ফার্স্ট ফেজ অফ ইলেকশনের লাস্ট ডেট অফ নমিনেশন হচ্ছে 6 এপ্রিল। হ্যাঁ। তার 10 দিন আগে অবধি জমা দিতে হবে। তাহলে 6 এপ্রিল যদি আমি ধরি, তাহলে 27 তারিখের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। হ্যাঁ। তো যদি 27 তারিখে কেউ দেয়নি, গতকাল রাত্রে জমা দিয়েছে, মানে 30 তারিখে দিচ্ছে, তাহলে এই ফর্ম গুলো এখন কনসিডারেশনে আসবে না। যদি অনলাইন করতো তাহলে তো কিন্তু কিন্তু কলকাতার অ্যাডজয়নিং এরিয়ায় ভোটটা তো পরে 29 তারিখে, ফলে ওখানে তো আরো কদিন সময় পাবে। মানে একদম ঠিক বলছেন। তাহলে যদি সেকেন্ড যেটা আছে, সেকেন্ড ফেজ অফ ইলেকশন যেটা রয়েছে 29 তারিখ যেখানে আছে, তার লাস্ট ডেট অফ নমিনেশন মোস্ট প্রবাবলি 9 এপ্রিল আছে। তো 9 এপ্রিল থেকে 10 দিন যদি পেছনে যাই, তাহলে 29 তারিখ হয়। তাহলে গতকাল রাত্রে জমা পড়েছে, আজকে জমা পড়েছে। এবার বলে দিই, যদি এইটা ফ্রেশ, একদম পুরোপুরি ফ্রেশ ভোটার হয়, তাহলে এই ডিসপোজাল সিও অফিসে কেউ করতে পারবে না, তার ক্ষমতা নেই আইনে। ওই ক্ষমতা হচ্ছে ইআরওর কাছে। তাহলে এই ফর্ম গুলো আবার ইআরওর কাছে যাবে। জেলায় জেলায় 294টা ইআরও, মানে গোটা রাজ্যে 294টা ইআরও আছে, তার কাছে যাবে। সে আবার ওটাকে এন্ট্রি করবে, ডেটা এন্ট্রি করবে, মানে সিস্টেমে এন্ট্রি করবে, তারপর সে কাগজপত্র দেখবে, তারপর ডিসপোজাল করবে। ইন দি মিন টাইম ভোট শেষ হয়ে যাবে। সেই জন্য সিও অফিসে দিয়ে, যাতে সিও কে বলা করানো হয় ইআরও কে যে তুমি এটা করে দাও। কারণ এই বাঁচটা যদি ইআরও কে জমা দেওয়া হতো, আমি শিওর কোনো ইআরও নেবে না, আমি একদম শিওর না। এত বদলি করে নিজেদের লোক আনার পরেও নেবে না। তার কারণ বলে দিই। তার কারণ হচ্ছে বদলি XYZ ওটা ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে লোকটা চেয়ারে বসবে তার কাছে একটা হ্যান্ডবুক অফ রিটার্নিং অফিসার্স আছে, ওর কাছে একটা বই আছে, বই, ওটা ওর জন্য বেদ। ওই বইটাতে বলা আছে যে এখন ফার্স্ট ফেজ অফ ইলেকশনের নমিনেশন চলছে। ফার্স্ট ফেজ অফ ইলেকশন নমিনেশন চলছে, সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি নমিনেশন নেওয়া হয়। তাহলে সে রিটার্নিং অফিসারের কাজটা করছে, লোকটা একই রিটার্নিং অফিসারের কাজ করছে। ইআরওর কাজ এখন ওর বন্ধ হয়ে গেছে, ও সিল্ড হয়ে গেছে, ও এখন ইআরওর কাজ করতেই পারবে না। ঠিক। তাহলে ইআরও তো করবে না, ইআরওর লগ ইনে নেই, ও লগ ইন করতে পারবে না, কিছুই করতে পারবে না, এন্ট্রি করতে পারবে না, ডিসপোজ করতে পারবে। এবার আপনার জনগণ এই প্রশ্ন করতে পারে,
আমাকে প্রুফ দিতে বললে আমি দিতে পারবো না, আমি সবকিছু অ্যাপ্রিহেনশন থেকে বলছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহলে বিহারে যেটা ঘটলো, যে যদি এই ফর্মগুলো সেন্ট্রালি দিয়ে দেওয়া হয়, তাহলে সেন্ট্রাল সিস্টেম যেটা রয়েছে, সেন্ট্রাল সিস্টেমে বসে বসে ওইখানে এন্ট্রি করে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে, ভোটার লিস্টে নাম বেরিয়ে যাবে। তার মানে ইআরও টোটালি বাইপাস হয়ে গেল। আইনে ক্ষমতা আছে ইআরও তো নেবে না এই ফর্মগুলো। আমার একটা প্রশ্ন আছে, সাধারণত তো বিএলও সেই লোকটা আদৌ ওখানে এক্সিস্ট করে কিনা, ওই বাড়িতে থাকে কিনা। বিহারে আমরা দেখছিলাম একটা বাড়ির ঠিকানা দেওয়া হয়েছে 700 লোক, আবার এমন ঠিকানা দেওয়া হয়েছে যেখানে কেউ থাকেই না। তো এই একদম ক্ষেত্রেও ঠিক বলেছেন আপনি। এবার বিএলও আমি তো বলি, কাজ হচ্ছে ওইখানে গিয়ে ভেরিফাই করা, সে কখন করবে? ঠিক, ঠিক, তাহলে ঠিক, বিএলও ঠিক। দেরকে বাইপাস করে যাওয়া হচ্ছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক বলেছেন আপনি। আপনি যদি কোনো ফর্ম 6 জমা দেন, সে অনলাইনে দিন আর হার্ড কপি দিন, ওই ফর্মটা প্রথমে বিএলওর কাছে যাবে। হ্যাঁ, বিএলও একটা ইনকোয়ারি করবে, লোকাল এনকোয়ারি করে ও রিপোর্ট দেবে যে হ্যাঁ সব কাগজপত্র ঠিক আছে, লোকটা এখানে থাকে, রেকমেন্ড করছি। তারপর ওটা ইআরওর কাছে যাবে। ইআরও তারপর বিএলও রিপোর্টের বেসিসে ইআরও স্যাটিসফাইড হলে ওটা বলবে হ্যাঁ এটা অ্যাপ্রুভড, এটাকে ভোটার লিস্টে তুলে দেওয়া। কিন্তু বিএলওরা তো এখন ওই কাজটা করছে না, কারণ না, যত লোক বিএলও ছিল, ভালো করে বোঝার চেষ্টা করুন, যত লোক বিএলও ছিল সব বিএলওরা কিন্তু এখন আবার ইলেকশন ডিউটিতে ঢুকে গেছে। ওরা ট্রেনিং করছে, এই করছে, ওই করছে, তাদের অন্যান্য কাজে ঢুকে গেছে, মানে ইলেকশন প্রসেসে, কন্ডাক্ট অফ ইলেকশনে ঢুকে গেছে। ইলেকট্রাল রোলের কাজটা এখন আর কোথাও হবে না, এক্সেপ্ট ওই যেটা ট্রাইব্যুনালে অ্যাপিল হবে। তাহলে এই ফর্মগুলো এখন সিও সাহেব যেটা বললেন, প্রেস কনফারেন্সটা আমি শুনেছি, সিও সাহেব বলছেন এইগুলো ফর্ম 6 নয়, এগুলো হচ্ছে আপিল। ধরে নেওয়া হোক ওগুলো আপিল, তাহলে আপিলটা কোন ডিলিশনের ক্ষেত্রে? যদি 28 তারিখে ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, সেই ভোটার লিস্টে যারা ডিলিটেড হয়েছিল সংখ্যা ছিল 5,46,000 সামথিং, তাহলে তারা আপিল করবে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। আচ্ছা, ডিইও যদি ডিসপোজ করে দেয় এবং অ্যাকসেপ্ট না করে, তাহলে সিওর কাছে আসবে। তাহলে কি সব ডিওরা কি ডিসপোজাল করে দেওয়ার পর গিয়ে এসছে সিও সাহেবের কাছে? আমার মনে হয় না, এইগুলো ডিসপোজাল হয়নি ডিওর এন্ডে, যদি কেউ আপিল করে থাকে। আমি না, জানি আমি না করেছে। যেটুখানি ভিডিও দেখলাম, এবং ইনফ্যাক্ট প্রথমে তো তৃণমূল ছাড়েনি ভিডিওটা, লোকালি ইলেকশন অফিস থেকেই বেরোচ্ছে, যে কারণে তারা 4 জন অফিসারকে সন্দেহ করে ট্রান্সফার করেছে, যে তারা ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে এই বেআইনি কাজের ভিডিও। তারা সত্যি সত্যি একজন সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক হিসেবে ওই ইলেকশন কমিশন অফিস থেকে এটা করছেন, কারণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছে মানুষের সামনে সেটা আসছেন। এইভাবেই এপস্টিন ফাইলও বেরিয়েছে, এইভাবেই অন্যান্য ফাইলও বেরোয়, সরকারের সব গোপন নথি এভাবেই বেরোয়, কোনো না কোনো সরকারি জায়গা থেকেই বেরোয়। এবং আমি সারা জীবন যে কাজ করেছি, মানে বাম আমলে বলুন, তৃণমূল আমলে বলুন, যত সরকারি গোপন নথি এইভাবেই সরকারি কর্মচারীরাই দিয়েছে। এখন তো ভিডিও আছে, তখন ভিডিও হতো না, হার্ড কপির জেরক্স হিসেবে বেরোতো। এইবার সেইখানে দেখা যাচ্ছে এক একটা লোক বাঞ্চ, মানে 1000 অফ, এটা তো কি জমা দিতে পারে? নিয়ম, একজন লোক কতজন ফর্ম 6 ক্যারি করে নিয়ে গিয়ে জমা দিতে পারে যেখানেই দিক, তার নির্দিষ্ট নিয়ম আছে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একজন ম্যাক্সিমাম 50টা, আবার কেউ বলছেন না একজন ম্যাক্সিমাম 10টা। এটা গেল এক। 2 নম্বর, এই যে কাগজগুলো জমা দেওয়া হচ্ছে, এবং এটা সব জায়গায় শুরু হয়েছে এই গত কদিন ধরে, তার মধ্যে ফর্ম 7 জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এবং বিজেপি লিডারশিপ অ্যাডমিট করছে, শ্রমিক বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী তো বলেন না, শ্রমিক অ্যাডমিট করেছে যে আমাদের যে ফর্ম 7 গুলো জমা দিতে দেওয়া হয়নি লোকের নাম কাটার জন্য, সেইগুলো জমা করছি। আচ্ছা, ফর্ম 7 জমা দিলে আমার নামে যদি অভিযোগ করে আমি প্রশ্নযোগ্য ভুয়ো ভোটার, তাহলে তাকে ভেরিফাইয়ের জন্য ডাকতে হবে। তাহলে এখন সময় কোথায়? তাহলে কেন তারা এটা করছেন? আপনার মানে দুটোই করছেন, একই সাথে দুটোই চলছে। একটা লোক কতজন দিতে পারে? একটা জিনিস একদম পরিষ্কার খুলে বলে দেওয়া যায়, আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি, যে ডাউন দি লেভেল, মানে ইআরও, অ্যাকচুয়ালি ইলেকট্রাল রোলের কাজ পুরো আইনি ক্ষমতা বা আইনি দায়িত্ব হচ্ছে ইআরও। হ্যাঁ, পশ্চিমবাংলায় 294টা
আমি ওই অ্যাডজুডিকেশনের কথা আর বললাম না, অ্যাডজুডিকেশনের না। জন্য সুপ্রিম কোর্ট বলেছে, জজ সাহেবরা দেখবেন, ওটা ভুলে যান। কিন্তু আদারওয়াইজ এমনি নর্মাল ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এইসব কাজ ইআরও করবে। তাহলে আমার যদি আমি ফর্মটার ওপরেই তো লেখা আছে টু দি ইআরও, ঠিক সে 6 হোক, 6A হোক, 7 হোক, 8 হোক, যাই হোক না কেন, আমার সবসময় ফর্মটা থাকবে টু দি ইআরও কে। তাহলে ইআরওর অফিসে আমি জমা দেবো। ঠিক। প্রথম প্রশ্ন হচ্ছে সি অফিসে কেন জমা হচ্ছে বা সি না, অফিস নিচ্ছে কেন? একজন কটা দিতে পারে? একটা লোক এবার, দুটো বস্তা হ্যাঁ। করে? প্রথম জিনিস হচ্ছে যে সিও অফিস একটাও নেবে না, নেওয়ার কথা নয়। আচ্ছা, এটা কেউ যদি ইগনোরেন্সে ভুলবশত সিও অফিসে চলে গেছে, সিও অফিসের কাজ হচ্ছে ওকে বলে দেওয়া যে ভাই তুমি অমুক জায়গায় অমুক এসডিও অফিসে গিয়ে জমা দাও। ঠিক ঠিক। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইলেকশন কমিশনের নিজস্ব গাইডলাইন আছে। এইটা নিয়ে আগে অনেক হ্যাপা হতো, ঝামেলা হতো, এইসব হতো। দিয়ে ইলেকশন কমিশন একটা গাইডলাইন করে দিয়েছে যে একটা লোক 50টার বেশি ফর্ম এনে জমা দেবে না। এটা ইলেকশন আচ্ছা। কমিশনের গাইডলাইন, এটা কোনো 50টা নিয়ম নয়, আইন নয়, কিছু নয়। গাইডলাইন। আইডিয়াল হচ্ছে যে লোকটা ফর্ম 6 অ্যাপ্লাই করছে, মানে নিজের নামের জন্য অ্যাপ্লাই হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ। তাই সে নিজে দেবে। আইডিয়াল এটা। কিন্তু অনেক সময় বয়স্ক লোক আছেন, অক্ষম আছেন, বেরোতে পারেন না, ছেলে থাকে না, এখানে হস্টেলে থাকে, তাহলে ডাইরেকশন হচ্ছে সেই বাড়ির অন্য কোনো ভোটার গিয়ে জমা দিয়ে দেবে। ধরুন আমার মেয়ে এখানে থাকে না, তার ফর্ম 6 আমি জমা দেব, আমি গিয়ে দিতে পারি, হ্যাঁ অফকোর্স দিতে পারি। কিন্তু একটা আমার পাড়ার প্রতিবেশী লোকের খেয়ে দিয়ে কাজ নেই, ও আমার ফর্ম 6টা জমা দিতে যাচ্ছে, তাহলে রাজনৈতিক দলের যদি লোক জমা দিতে যাচ্ছে, তাহলে সেই রাজনৈতিক দলের কোনো একটা ইন্টারেস্ট আছে, একদম একদম। তার কি নিশ্চয়ই কিছু একটা ইন্টারেস্ট আছে, কারণ ও তো একদম জানে না যে interest। ওই লোকটা কাকে ভোট দেবে, না। ও তো এখনো জানে ঠিক। না। না। ও তো 23 তারিখে ভেতরে গিয়ে ইভিএম কার নামে টিপবে। কিন্তু কোন রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল যদি এই কাড়ি কাড়ি বস্তা ভরে ভরে যদি ফর্ম 6 জমা দিচ্ছে, তাহলে এটা থেকে পরিষ্কার হচ্ছে যে সে ফ্যাসিলিটেট করছে কিছু। ঠিক। ও করতে পারে, দেখুন পলিটিক্যাল পার্টি সব কাজ করতে পারে, আমরা চিরকালই দেখে এসেছি। আসল ইস্যু হচ্ছে যে সিও অফিস কেন রিসিভ করছে ওটা, এইটা হচ্ছে আসল কথা। আজকে সিও সাহেব বলেছেন, মানে আমি ওর কথার সঙ্গে একমত নয়, সিও অফিস তো আজ নতুন দেখছি না, আমি 1992 সাল থেকে দেখছি, যখন রাইটার্স বিল্ডিং এ সিও অফিস ছিল। সিও সাহেব বলছেন আমাকে যে কাগজ দেবে আমি রিসিভ করে দেবো। মানে হয় কখনো? এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে যায়। কেন বলে দিই, 20 লক্ষ লোক যারা আন্ডার অ্যাডজুডিকেশন, 60 লক্ষ লোক যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, মানে জুডিশিয়াল অফিসার যার কাজটা করছেন, সেইখানে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে বা যা ফিগার পাওয়া যাচ্ছে 20 লক্ষ লোকের নাম ডিলিট হবে। তাহলে এই 20 লক্ষ লোক আপিল করবে। আপিলটা কার কাছে করবে? ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল কোথায় বসবে কেউ জানে না। আপনি কি জানেন? ওই কি একটা দীনদয়াল উপাধ্যায় ভবন দক্ষিণ কলকাতার, একেবারে মানে দীনদয়াল উপাধ্যায়ের নামেই সেই বাড়ি, সেই বাড়িতে নাকি ট্রাইব্যুনালের হেড অফিস হবে। সেই বাড়িতে নাকি বোধহয় হবে। কোন পেপারে কোন নোটিশ সিও অফিস থেকে না। দিয়েছে যে ট্রাইব্যুনাল না। এই জায়গা বসবে, তোমরা সবাই ওখানে গিয়ে জমা দাও? কোথাও আছে? কোন নোটিশ না। আছে কোন পেপারে বা সিওর ওয়েবসাইটে আছে? নেই। তাহলে কালকে যদি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, হাওড়া, হুগলি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকজন এসে এই আপিলের ফর্মটা সিও অফিসে গিয়ে যদি জমা দেয় যে আমার নাম ডিলিট হয়ে গেছে আন্ডার অ্যাডজুডিকেশনে, আমি এই ফর্ম আপনাকে দিলাম, আপনি কি করবেন আপনি বুঝুন। তাহলে সিও সাহেবকে এই প্রশ্ন আমরা রাখছি যে এই 20 লক্ষ লোক আপনার ওইখানে গেলে আপনি ফর্মটা নেবেন? ইয়েস অর নো? ঠিক। যদি উনি বলছেন হ্যাঁ নেব, তাহলে উনি খাল কেটে কুমির ডাকছেন। 20 লক্ষ লোক ভাবুন, ওই অফিসে গিয়ে জমায়েত হয়ে যায়। 20 লক্ষ তো ছেড়ে দিন, 2 লক্ষ যদি জমায়েত হয়ে যায়, উনি যে ফর্ম গুলো কালকে রাত্রে উনার অফিস নিয়েছে, উনি তো যেটা শুনলাম প্রেস কনফারেন্সে, আমি আমার অফিসে কে কি জমা দিচ্ছে আমি তো জানি না কিছু। মানে এটা ঠিক, হেড অফ দি অফিস, এটা কখনো এটা বলা ঠিক নয়। আমি হেড অফ দি অফিস, আমার অফিসে কি কাগজ জমা পড়বে আমি ওপেনলি, হতে পারে আমি জানি না, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না,
কিন্তু আমার অফিসে যা যা ঘটবে অ্যাজ এ হেড অফ দি অফিস তো আমি দায়ী হব, দায়ী থাকবো একদম তো তার জন্য। একদম একদম একদম। আমার যদি লোয়ার স্টাফ কেউ কিছু করেছে তাহলে আমার তো দেখার দরকার যে আমার অফিস কেন করেছে এটা। আবিদ সাহেব, আপনার কাছে অনেক গোপন খবর আছে, সেটা হচ্ছে এই অ্যাডজুডিকেশন। আপনি জানেন যে মালদা দেখছি, মোথাবাড়ি বলুন, সোজাপুর বলুন, মুর্শিদাবাদ জেলা বলুন, সারা রাজ্যের মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট মেনলি বা মুসলিম মেজরিটি সিটে বেশি, অন্য জায়গাতেও হচ্ছে, বনগাঁ বাগদাতেও হচ্ছে, গিয়ে তারা বলছে সব রকম ডকুমেন্ট দিয়েছিলাম, যা যা চেয়েছিল, মাধ্যমিকের পাস, 2002 সালের ম্যাপিং বা আমাদের পাসপোর্ট, অন্যান্য, তা সত্ত্বেও র্যান্ডাম নাম ডিলিট করে দেওয়া হয়েছে। এইটা কেন হলো তার? এবং লোকে কিন্তু এখন ভয়ঙ্কর ভাবে এই বিচারকদের, যারা এক্স জাজ, বিভিন্ন যারা এই নাম কেটেছেন, মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। বলছেন যে একেবারে তারা ইলেকশন কমিশনের কথা শুনে একেবারে একটা কমিউনিটিকে টার্গেট করে, কারণ আমি কমিউনিটি টার্গেটের কথা তো বলছিও না, কারণ অনেক বহু মুসলিম শুধু নয়, বহু হিন্দু নাম কাটা গেছে, মতুয়ার নামও কাটা গেছে, যারা কাগজ প্রপারলি দিয়েছেন। মুসলিম অনেক বেশি, যদিও যে সিটগুলোতে কম, মানে বিজেপি জেতারই সম্ভাবনা নেই, এরকম মানে অন্ততপক্ষে 20-30টা সিট আছে। এটা কেন? এই জাজেরা বসে সব ডকুমেন্ট দিয়েছে, তারা বলছে, তারা আবার নতুন করে সাবমিশন দিচ্ছে, দেখতে পাচ্ছি বিডিও অফিসে তার ভিডিও আসছে যে দয়া করে আমাদের এগুলো বিচার করুন। ট্রাইব্যুনাল তো হলো না, ফলে তাদের তো নাম উঠবে না। এই নামটা বাদটা কি করে দিল বলুন তো? মানে কি তারা দেখলো অ্যাকচুয়ালি? আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। যদি আমাকে প্রমাণ দিতে বলেন আমি পারবো না, যদি নাম বলতে বলেন সেটাও পারবো না। আমার অনেক এই জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন, কালকেও আমি একটা প্রোগ্রামে বলেছি, এর মধ্যে অনেক জুডিশিয়াল অফিসার আমার খুব ক্লোজ লোক, আমার খুব ক্লোজ বন্ধু আছে, বিভিন্ন ভাবে পরিচিত আছে, নানা রকম ভাবে। তাদের সঙ্গে আমার কথা হয়েছে স্যাম্পল হিসেবে। স্বাভাবিক 700 লোক তো আমার পরিচিত না, আমি 700 লোকের সঙ্গে কথা বলি। যে 8-10 জনের সাথে আমার কথা হয়েছে তারা নিজেও অবাক হচ্ছে যে ধরুন একটা বুথে 100 লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, মানে জুডিশিয়াল অফিসারকে 100 লোকের কাগজপত্র দিয়ে দেওয়া হলো যে তুমি বিচার করো। তিনি সব দেখে টেকে 90টাকে অ্যাপ্রুভ করলেন, 10টাকে ডিলিট করলেন। উনার কাছে রেকর্ড আছে যে অমুক বিধানসভা অমুক বুথের 100 অ্যাডজুডিকেশন আমি করলাম, তার মধ্যে 90টা অ্যাপ্রুভ করলাম, 10টা ডিলিট করলাম। এখন যে যা কাজ করছে সবাই একটা স্ক্রিনশট রেখে দিচ্ছে, কালকে জানি না কি ঘটবে হবে কার সঙ্গে। তাহলে কিন্তু যখন ওই সাপ্লিমেন্টারি লিস্টটা বেরোচ্ছে ওই বুথটার, তখন সেই জুডিশিয়াল অফিসার দেখছেন যে আমি তো 90টা অ্যাপ্রুভ করেছিলাম, দেখা যাচ্ছে যে 10টা অ্যাপ্রুভ আছে, 90টা ডিলিটেড হয়ে গেছে। বাপরে বাপ, বিশাল, মানে কি বলবো, মানে এত জোচ্চুরি। এবার বলে দিই, তাহলে প্রশ্নটা উঠছে যে এটা করছেটা কে করছে এই কাজটা? ঘটনা কেউ না কেউ, যার কাছে পুরো সিস্টেমের চাবি আছে। এটা তো কম্পিউটারে হচ্ছে, পুরো সিস্টেমটা কম্পিউটারে হচ্ছে। তো তাহলে যার কাছে এই চাবিটা রয়েছে, যেটাকে আমরা কি বলি, পাসওয়ার্ড বলি, বা ব্যাক এন্ডে যে সফটওয়্যারের লেখার, যে প্রোগ্রামের লেখা যে চাবিটা থাকে, মানে চাবি মানে সফটওয়্যারের চাবি, তাহলে সেই ওই পজিশনে আছে যে বসে বসে করতে পারবে। আপনারা খেয়াল করুন, ওই ট্যাবের টাকা যখন ট্রান্সফার হচ্ছিল, প্রচুর ভুলভাল লোকেদের নামে ট্রান্সফার হয়ে গেছিল। কোথা থেকে হয়েছিল সে ইনকোয়ারি এখনো করছে, সিআইডি করছে। নিশ্চয়ই কে করছে? যার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, ঠিক, যার কাছে ওই ডিজিটাল সিগনেচারটা আছে, যার কাছে ই সাইনটা আছে। আপনি কোন সাপ্লিমেন্ট যদি দেখেন, আপনি খুলুন co.westbengal.gov.in, ওইখানে 5টা সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া আছে, পিডিএফ কপি আছে। সাপ্লিমেন্টারি লিস্ট, ডিলিশন, ইনক্লুশন, এরকম করে 5টা আছে, মানে 5টা ইনক্লুশন, 5টা ডিলিশন, 10টা গতকাল রাত অবধি। আপনি খুলে বার করুন একটা পাতা, নিচে কোনো সই নেই। হওয়ার কথা ওটা ইআরওর সই থাকার কথা, আইদার ইআরও করবে, অথবা এখন জুডিশিয়াল অফিসার করছেন, তাহলে তার সইটা থাকার কথা। আমি একটা প্রশ্ন আছে আমার এখানে, সেটা হচ্ছে ওই যে আপনি বললেন যে সেই যখন জুডিশিয়াল অফিসার দেখছে,
তিনি কি ই সাইন করে দিয়েছেন তারপরেই চেঞ্জটা হচ্ছে, না ই সাইন করার আগেই এটা হচ্ছে? এইবার এখনো কেউ ট্রান্সপারেন্টলি বলছে না যে ই সাইনটা করছেটাকে। ই সাইন আচ্ছা। তো দেখুন, ই সাইন কি আছে? ই সাইন তো অন্য কিছু নয়, একটা ডঙ্গল থাকে। সেই ডঙ্গলটা তো ক্রিয়েট করে দিয়েছে সিইও অফিস, 700 জনের হ্যাঁ ই সাইন তৈরি করে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওই ডঙ্গলটা তো দিয়ে দেওয়ার কথা ছিল জুডিশিয়াল অফিসারকে। হ্যাঁ জুডিশিয়াল অফিসার কম্পিউটারে ওই ডঙ্গলটা লাগাবেন, উনি অথেন্টিকেট করবেন, করে ওই অ্যাপ্রুভ করবেন, ওনার ই সাইনটা উঠে যাবে। আপনি একদমই তাই। আপনি পিডিএফ কপিগুলো খুলুন, কোথাও সাইন নেই, কারোর সাইন নেই। ও, সাদা পাতাতে শুধু ছবিগুলো আছে, নামগুলো আছে। ই সাইনটা কোথায়? আমরা আমরা যখন আলোচনা করছি এটা এই মানে সুপ্রিম কোর্ট তো এটা বিচারাধীন, মামলা তো চলছে, মানে আজ যে শুনানি আছে, তারপরে পরবর্তীকালে, তাহলে সুপ্রিম কোর্টও এটার উপরে কোনো ধ্যান দিচ্ছে না? না সবাই ইলেকশনে ব্যস্ত হয়ে যাবে, পলিটিক্যাল পার্টি তুলছে না, না হাইকোর্ট তুলছে না? মানে এটা একটা বিশাল মানে ই সাইনই নেই অ্যাকচুয়ালি, যেটা থাকার কথা। উইদাউট সিগনেচার কোনো কিছু চলতে পারে না, সামান্য জিনিস আজকাল ই সিগনেচার চালায়। একটা ব্লাড ধরে নিন টেস্টের আমি রিপোর্ট, একটা ব্লাড টেস্ট, একটা সুগার টেস্টের রিপোর্টে ডাক্তার কি সাইন করতে হয়? আপনি দেখবেন 28 তারিখে যে রোলটা পাবলিশ হয়েছে, 28 তারিখে যে রোল পাবলিশ হয়েছে, তার আগে একটা ড্রাফট রোল পাবলিশ হ্যাঁ হয়েছিল 7,04,00,000। ওর হ্যাঁ লাস্ট পাতাতে দেখবেন ইআরওর সই আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের সই আছে। কারণ ও তখন ও কাজ করছিল, ওর সইটা ওইখানে আছে। কিন্তু অ্যাডজুডিকেশনের কেসগুলো যেগুলো হচ্ছে, 5টা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়ে গেছে, কোনো পাতাতে কোনো সিগনেচার নেই। তাহলে কে করছে এই কাজটা? তা আপনার কথা শুনে এইবার যা মনে হচ্ছে যে পুরো এবার আপনি যদি প্রক্রিয়াটা যা, আমাকে জিজ্ঞেস করেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন জেলা, কোন বিধানসভার, কোন জুডিশিয়াল বুঝতে অফিসার, পেরেছি। সরি আমি বলতে পারবো না না না, আপনার বলতে হবে না। আমার লাস্ট আমি বলতে পারবো প্রশ্ন, আমার শেষের দিকে এসে গেছি, আমরা শেষের দিকে প্রশ্ন। তাহলে পুরো প্রক্রিয়াটা যেভাবে চলছে, এ তো মনে হচ্ছে যে ইলেকশন করাও যা, না করাও তাই। এরপর তো আপনার নমিনেশনও ক্যান্সেল করে দিতে পারে রিটার্নিং অফিসাররা। দেখুন ভ্যালিড মানে সবই যখন হচ্ছে, তখন সেটাও হতে পারে। হয়ে দেখা গেল আসামের জলুকবাড়িতে যেরকম হয়েছে, বা এর আগে অমিত শাহর বিরুদ্ধে নমিনেশন সব ক্যান্সেল হয়ে যেত। তো এ রাজ্যে যে হবে না এরম তো কোনো গ্যারেন্টি নেই। এই নর্থ দিনাজপুরেই একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসছেন, যার বাবা জেডিইউ এর এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তো এইরকম লোককে সব এনে পোস্টিং করা হচ্ছে, নমিনেশন ক্যান্সেল করে দিল। তো কি করা যাবে? খোলে কি কিছু করার উপায় আছে? এটাই জানতে চাইছি শেষে। দেখুন, এইটা তো যে টপিকটা এখন আপনি তুললেন, এটা তো স্ক্রুটিনিতে বোঝা যাবে। 6 তারিখে ফার্স্ট ফেজের লাস্ট ডেট অফ নমিনেশন হচ্ছে 6 তারিখ। তার স্ক্রুটিনি হবে তার ঠিক পরের দিন মানে 7 তারিখে স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনিতে সব ক্যান্ডিডেটরা থাকতে পারে এবং অবজারভার পাশে বসে থাকে। অবজারভারের ওইখানে থাকা ম্যান্ডেটরি, মানে বাধ্য। অবজারভার রিটার্নিং অফিসারের পাশে বসে থাকে। এবার ভাবুন যে রিটার্নিং অফিসার প্রায় 73 জন না 74 জন রিটার্নিং অফিসারকে চেঞ্জ করা হয়েছে। একবার নয়, হ্যাঁ, একাধিকবার চেঞ্জ করা হয়েছে। একাধিক। মানে আজকে আমি সকালে আমি রিটার্নিং অফিসার ছিলাম, সব বিকেলে আমি নেই, বিকেলে আবার আমি পরের দিন সকালে আমি অন্য জায়গায় চলে গেছি। অলরেডি 350 না 400 লোকের ট্রান্সফার হয়ে গেছে। 380 ঠিক আছে, 380 ছেড়ে দিন। 400 জন ওর মধ্যে যাচ্ছি না। কিন্তু যদি এবার বলছি না, এবার 7 তারিখে স্ক্রুটিনির সময় স্ক্রুটিনিতে কি বলা আছে, ইলেকশন কমিশনের নিজস্ব গাইডলাইন আছে যে কতগুলো জিনিস আছে যেটা ম্যান্ডেটরি, ওটা করতেই হবে। আর কিছু কিছু খুঁত আছে যেটাকে ক্লেরিক্যাল এরার বলা হয়। ওই ক্লেরিক্যাল এরার ওভারলুক করে, মানে ইলেকশন কমিশনের নিজস্ব একাধিক গাইডলাইন আছে যাতে বলা আছে যে তুমি এমন ভাবে স্ক্রুটিনি করবে যাতে সবাই কন্টেস্ট করতে পারে। ঠিক। কিন্তু যদি অ্যাজ এ রিটার্নিং অফিস, এখন টু আর্লি টু সে, 7 তারিখ অব্দি অপেক্ষা করবো, আমরা দেখবো কি হচ্ছে। এখন ভোটার লিস্ট নিয়ে কাজ চলছে, তাতে স্বচ্ছতার অভাব আছে, প্রথম দিন থেকে অভাব আছে। আজকে ডেটে কেউ বলতে পারবে যে 60,06,000 যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তার মধ্যে কত লোকের ডিসপোজ হয়ে গেল, কত অ্যাকসেপ্ট হলো,
কত কেউ ডিলিট জানে না। হলো এই সংখ্যা কেউ কি জানে সি না। অফিস বলছে? না। বলছে না তো। হ্যাঁ। কেন বলছে না? তার কাছে ফিগার আছে তো, থাকার কথা। 60 থাকার লক্ষ কথা। আন্ডার অ্যাডজুডিকেশন গেল, 705 জন জুডিশিয়াল অফিসার কাজ করে দিয়ে দিয়েছেন, কত অ্যাকসেপ্ট হলো, কত ডিলিটেড এখন হলো, কত বাকি এখন অব্দি আছে, এই ঠিক ফিগার তো 10 মিনিটে বেরিয়ে যাবে। ঠিক, কিন্তু সি অফিস একদমই ঠিক। দিচ্ছে না। কেন? এই অস্বচ্ছতার, এই এই যত অস্বচ্ছতা থাকবে তত মানুষের মাইন্ডের মধ্যে ডাউট আসে। এই যে কালকে রাত্রে গিয়ে জমা হয়েছে, ভিডিওটা দেখবেন, একটা লোক আছে সঞ্জয় দাস বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঞ্জয় দাস সামনে, ক্যামেরার সামনে বলছে যে হ্যাঁ আমি অমুক পার্টির লোক, আমি এখানে ফর্ম 6 জমা দিতে এসেছিলাম, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ফর্ম 6 জমা দিতে এসেছিলাম। ও পার্টির নাম বলছে, কনস্টিটিউয়েন্সির নাম বলছে, ক্যামেরার সামনেই বলছে। তো তাহলে কেন ধরে না? আমার নয়, এটা সবার মাথায় একটাই প্রশ্ন আছে যে ফর্ম 6 যদি কাউকে দিতেই হয়, হ্যাঁ নেওয়া যায়, 365 দিন 24 ঘন্টা নেওয়া যায়, অনলাইন তো সবসময় দেওয়া যায়, কিন্তু সি অফিসে নয়, ওটা ইআরওর অফিসে জমা হবে। ইআরও যদি নতুন ভোটার থাকে। যাক, আপনার কথায় পরিষ্কার বোঝা গেল যে গোটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে কিভাবে কোথায় নাম ঢোকাচ্ছে এবং কিভাবে কোথায় 7 নম্বর দিয়ে জেনুইন বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং গোটা ব্যাপারটা এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে কিভাবে বাদ পড়ছে। আমার মনে হয় দর্শক বন্ধুরা খুব পরিষ্কার বুঝতে পারলেন। তো আবিদদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকদের কাছে আপনি বারবার তুলে ধরেছেন এবং আপনি আশ্বস্ত করেছিলেন অতীতে, কিন্তু তারপর ঘটনাক্রম যেভাবে বদলাচ্ছে সেই অনুযায়ী আমাদের বক্তব্যও বদলাচ্ছে। আশা করি না, এর পুরো প্রথম দিন বলে দিই, প্রথম দিকে আমরা ভাবছিলাম যে এটা এসআইআর এর একটা গন্ডগোল আছে, ঠিক আছে, হ্যাঁ এটা হতে পারে, কাজ বড় কাজ করতে গেলে হতেই পারে, ওসব ঠিক ছিল। কিন্তু এখন যে জায়গায় যাচ্ছে আস্তে আস্তে, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে মানে এক প্রতি কনস্টিটিউয়েন্সিতে হিসেব করে কিছু নাম ডিলিট করো আর ঠিক, কিছু নাম অ্যাড করো। তো একদম। ধরুন যদি 2000 নাম আমি ডিলিট করে দিই যারা আমাকে ভোট দেয় না, মানে ধরে নিচ্ছে দেয় না, আর 2000 লোকের নাম অ্যাড করি যারা আমাকে ভোট 4000 দেবে, তাহলে 4000 4000-এর ডিফারেন্স হলো, ঠিক ডিফারেন্স ঠিক। 4000-এর। তাহলে এইরকম যদি 100 কনস্টিটিউয়েন্সিতে করে দেওয়া যায় তো পুরোপুরি ইলেকশন রেজাল্ট আলাদা হবে, তো ফার্স্ট যাক, একটা হবে, ডেমোক্রেসির পুরো একটা ফার্স্ট একটা জায়গা যাবে। এইবার এটা বুঝতে হবে, আবার বলি লাস্ট কথা কিন্তু ভোটার বলবে, 6,45,00,000 ভোটার যারা 28 তারিখে যারা ভ্যালিড ভোটার ছিলেন, 6,45,00,000 সে ফিগার ছিল। আর মোটামুটি এই আন্ডার অ্যাডজুডিকেশন ওয়ালারা 40 লক্ষ আরো ওখানে ইনক্লুড হবে। তাহলে 6,85,00,000 ভোটার, আলটিমেটলি রাউন্ড অ্যাবাউট 6,85,00,000 লোক ভোট দেবে অন দি ডে অফ পোল, 23 তারিখ অথবা 29 তারিখ। এই 6,85,00,000 লোককে আজকে পশ্চিমবাংলার ভোটারকে ডিসাইড করতে হবে যে তারা কি চায়। এসআইআর হয়ে গেছে, লোকে লাইনে দাঁড়িয়েছে, সব করেছে, কাগজ দিয়েছে। একদম একদম কালকে আমি দেখলাম একজন মতুয়া বয়স্ক ভদ্রলোক কি কাঁদছেন ক্যামেরার একদম সামনে, একদম একদম। কি মানে কি কান্নাকাটি, না না, বলছে লোকে একবার লোকে ভয় পাচ্ছে যে ছিলাম, আমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, একটা ভয়ঙ্কর অবস্থা। একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা। অবস্থা। এই ঠিক আছে, তো একটা বড় সংখ্যক লোককে, প্রায় 20 লক্ষ লোককে এইভাবে হেনস্থা করা, মানে এটা 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 ডেমোক্রেসি, অন্য যা কিছু হতে পারে, ডেমোক্রেসি নয়। তাহলে তো ইলেকশনই বা করার দরকার কি আছে? জ্ঞানেশ কুমার সার্টিফিকেট দিয়ে দিতেই পারেন যাকে ইচ্ছে, হয়ে গেল ইলেকশন। ঠিক আছে, আমরা নজর রাখবো, আমরা নজর রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা দেখছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং সবচেয়ে বড় কথা, অত্যন্ত পরিষ্কারভাবে কিন্তু আবিদ সাহেব বলে দিলেন যে কি হচ্ছে। আপনারা সঙ্গে থাকবেন ইলেকশনের সময়। আশা করছি নিয়মিত আমি প্রোগ্রাম করতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।